বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত সংসদ সদস্যদের শ্রদ্ধা। মন্ত্রিসভায় থাকতে পারে বড় চমক, বললেন ওবায়দুল কাদের। রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, প্রায় 2 ঘণ্টা ব্যাপী বৈঠক। সেবার মান বাড়লেও প্রতিষ্ঠার 47 বছরে কমেছে বিমান বাংলাদেশের রুট। বহরে নতুন 4টি উড়োজাহাজ যুক্ত হলে নতুন রুটে যাত্রা শুরুর প্রত্যাশা। নওগাঁ ও ময়মনসিংহে ধানের ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ কৃষকের। দুষছেন ব্যবসায়ীদের সিন্ডিকেটকে, বাজার মনিটরিংয়ের দাবি জেলা প্রশাসনের। এবং ফ্যাটি লিভারে আক্রান্ত দেশের 4.5 কোটি মানুষ। অনিয়ন্ত্রিত জীবনযাপনে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। শৈশব থেকেই সঠিক খাদ্যাভ্যাসের পরামর্শ চিকিৎসকদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টার দিকে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, নতুন মন্ত্রিসভায় বড় চমক থাকতে পারে। একাদশ জাতীয় সংসদে শপথ নেয়ার পরই শুক্রবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে দলীয় প্রধান হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন সভাপতি। সেখানে বেশ কিছু সময় অবস্থান করেন তারা। এর পরপরই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিপুল জয়ের পর এবার মন্ত্রিসভায় বড় চমক থাকতে পারে বলেও জানান তিনি। সংসদে যোগ না দিলে বিএনপিকে ব্যর্থতার বৃত্তেই আটকে থাকতে হবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। জনগণ যে রায় দিয়েছে, যেটুকু রায় দিয়েছে, এটা তাদের সম্মান করা উচিত। তাই সেটা তারা যখন সম্মান করতে ব্যর্থতার বৃত্তে তাদের আটকে থাকতে হবে বারে বারে। গতবারও তারা নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুল করেছে, সে ভুলের চোরাবালিতে তারা এখনো আটকে আছে। বিশাল বিজয়ের সঙ্গে বিশাল একটা প্রত্যাশা আছে। আওয়ামী লীগ নবীন প্রবীণের সমন্বয়ে, এক্সপেরিয়েন্স আর এনার্জির সমন্বয়ে আওয়ামী লীগের পথ চলা, তবে বিশাল জয়ের সঙ্গে বিশাল চমকও থাকতে পারে। বিএনপিকে অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। যে সিনারিও। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে রবার্ট মিলারের বাসায় প্রায় 2 ঘণ্টা ব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও নির্বাহী কমিটির সদস্য তাবিত আওয়াল। বৈঠকে সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে। তবে এরই মধ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে ইতিবাচক অগ্রগতি হিসেবে মত দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানায় তারা। গুলশানে যাবেন? গুলশানে আপনারা ইউরোপিয়ানে যাচ্ছেন? আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোক। গত রাতে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বর্ষিয়ান এই রাজনীতিবিদ। আগামীকাল সন্ধ্যায় তার মরদেহ দেশে আনা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ রাজনীতিবিদ, গণমাধ্যম ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বৃহস্পতিবার রাত 10টার দিকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বর্ষিয়ান রাজনীতিবিদ সৈয়দ আশরাফুল ইসলাম। ফুসফুসের ক্যান্সারের কাছে হার মেনে 68 বছরেই থেমে গেল সৈয়দ আশরাফের জীবনের পথ।
হাসপাতাল থেকে সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন করে সৈয়দ আশরাফ কিশোরগঞ্জ 1 আসনে নৌকা প্রতীকে বিজয়ী হন। নির্বাচনের আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বয়ং সৈয়দ আশরাফের জন্য ভোট চেয়েছিলেন। অসুস্থতার কারণে বৃহস্পতিবার জাতীয় সংসদে নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি তিনি। সময় চেয়ে তার একটি চিঠি স্পিকারের কাছে জমা দেওয়া হয় গত বুধবার। সৈয়দ আশরাফের মৃত্যুর খবর পেয়ে রাজধানীর বেইলি রোডের বাসায় ছুটে যান রাজনীতিবিদ সহ স্বজনরা, সান্ত্বনা দেন শোক সন্তপ্ত পরিবারকে। সৈয়দ আশরাফের ভাই সৈয়দ আশফাকুল ইসলাম জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছবে সৈয়দ আশরাফের মরদেহ। সবকিছু মাননীয় প্রধানমন্ত্রী ঠিক করবেন এবং দল ঠিক করবেন, কোথায় কি হবে না হবে হয়তো উনি সবকিছু ঠিক করবেন, কারণ উনি তো আমাদের পরিবারের গার্জিয়ান। আমাদের তো চাচাও মারা গেল, বাপও চাচারও মারা মারলো, বাপও মারা গেল, চাচিও নাই, মাও নাই, আমার বাপ চাচার 2 ভাই। গার্জিয়ান বলতে বড় ভাই আছেন, আমার তো বড় ভাইও নাই। সৈয়দ আশরাফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শোকাবহ এক পরিবেশের সৃষ্টি হয়। তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা ছাড়াও শোক জানান বিভিন্ন অঙ্গনের মানুষ। একজন নির্মোহ রাজনীতিবিদদের এমন চলে যাওয়া মেনে নিতেই পারছেন না কেউই। বাংলাদেশের রাজনীতির একজন অত্যন্ত পরিচ্ছন্ন মানুষ, যেটা আপনি বলেন, সাধারণত এই ক্যাটাগরির রাজনীতিবিদ আমরা সাধারণত দেখি না। 1-11-এর সময় যদি বলি, যখন একেবারে রাজনৈতিক নেতৃত্ব চরম একটি সংকটের মধ্যে, সে সময়ও তিনি দলের হাল ধরেছিলেন। তিনি একটু ডিফারেন্ট পলিটিশিয়ান ছিলেন। আমাদের গতানুগতিক ধারার যে রাজনীতিবিদ, তার একটু প্রচার বিমুখ। আমার কর্মজীবনে আমি অনেকের সাথে কাজ করেছি, মন্ত্রীদের অনেকের সাথে। তার মতো এত বিনয়ী, এত ভদ্র সজ্জন মন্ত্রী আমি দেখিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ষিয়ানি রাজনীতিবিদের মৃত্যুতে শোক জানিয়েছেন অনেকেই। তারা বলছেন, সৈয়দ আশরাফের মৃত্যু একটি অধ্যায়ের সমাপ্তি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। প্রতিষ্ঠার 47 বছরে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী ও সেবার মান বাড়লেও কমেছে রুট। 52টি দেশের সাথে বাংলাদেশ বিমান চলাচল চুক্তি থাকলেও বর্তমানে মাত্র 15টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিকল্পনা এবং ব্যবস্থাপনার দুর্বলতার কারণে কাঙ্ক্ষিত অবস্থানে যেতে পারেনি বিমান। তবে চলতি বছরেই বহরে অত্যাধুনিক প্রযুক্তির আরও 2টি ড্রিমলাইনার সহ 4টি উড়োজাহাজ যুক্ত হলে 4টি নতুন রুটে যাত্রা শুরুর প্রত্যাশা বিমানের। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। বিমান বাহিনী থেকে পাওয়া DC-3 উড়োজাহাজ দিয়ে 1972 সালে 4 জানুয়ারি যুদ্ধ বিধ্বস্ত দেশে যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ বিমানের। 80-র দশক থেকে উড়োজাহাজ বাড়তে থাকলে পর্যায়ক্রমে এশিয়া, ইউরোপ ও আমেরিকার 26টি আন্তর্জাতিক গন্তব্যে পাখা মেলে বিমান। যদিও রাজনৈতিক বিবেচনায় ফ্লাইট পরিচালনা ও বেশি মূল্যে উড়োজাহাজ লিজ নেয় ক্রমাগত লোকসানে বন্ধ হয়ে যায় অধিকাংশ রুট। বহরে নতুন প্রযুক্তির উড়োজাহাজ সংযোজন করে গেল 4 বছরে আবারও লাভের ধারায় ফিরেছে সংস্থাটি। তবে সেবার পরিসর বাড়াতে নতুন রুট বাড়ানোর পাশাপাশি বিদেশি এয়ারলাইন্সের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে বিমানের বোর্ড সদস্যদের কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিমানের কার্গো অপারেশনস বিল্ড আপ করতেই হবে, ডেস্টিনেশনস বাড়াতে হবে, চায়নাতে যেতে হবে, ইউরোপিয়ান ডেস্টিনেশনসগুলো খুলে ওইভাবে নেটওয়ার্কিংটা করতে হবে। অন্যান্য এয়ারলাইনের সাথে কম্পিট করতে গেলে যে সুবিধাগুলো দেয়া হয়, এইসব ব্যাপারে বিমান বোর্ডের অবদান রাখতে হবে, যেন বিমানের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড থাকে। নতুন বছরে চীনের গুয়াংজু ও শ্রীলঙ্কার কলম্বো সহ নতুন 4টি ও বন্ধ হয়ে যাওয়া বেশ কিছু রুটে ফ্লাইট চালুর কথা জানায় বিমান। এই 4টি উড়োজাহাজ আমাদের বহরে যুক্ত হওয়ার ফলে আমাদের ফ্লিট ক্যাপাসিটি যেমন বাড়বে, একই সঙ্গে আমাদের নেটওয়ার্কটা এক্সপ্যান্ড করার পরিকল্পনা রয়েছে। প্রথমেই আমরা যেতে চাই চীনের গুয়াংজুতে। আমরা সৌদি আরবের 4র্থ গন্তব্যে যেতে চাই, সেটি হলো মদিনা, শ্রীলঙ্কার রাজধানী কলম্বো এবং মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট পরিচালনা করবার। বর্তমানে প্রায় 10,000 কোটি টাকারও ঋণের ভারে ভারাক্রান্ত বিমান। এই প্রেক্ষাপটে ক্রমবর্ধমান যাত্রী চাহিদার সাথে সঙ্গতি রেখে বহরে উড়োজাহাজ বাড়াতে সরকারের কাছে মূলধন চেয়েছে সংস্থাটি। বহরে উড়োজাহাজ সংখ্যা বাড়াতে গেলে আমাদের ঋণের যে পরিমাণটা, সেটা আমার দিনে দিনে বেড়ে যাচ্ছে। ঋণের অনুপাতটি সহনীয় পর্যায়ে রাখবার জন্য আমাদের মূলধনের যোগান প্রয়োজন। যেহেতু বিমান সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান, অর্থাৎ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আমরা এই বিষয়ে অবহিত করেছি। 47 বছরে মোট 5,70 লাখ যাত্রী পরিবহন করেছে বিমান। এক সময়ে আন্তর্জাতিক রুটে মোট যাত্রীর 50% বাংলাদেশ বিমান পরিবহন করলেও বর্তমানে করছে 23% যাত্রী। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। ধান ও চাল কেনায় নওগাঁয় ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ পাচ্ছেন মিল মালিকরা।
অথচ অক্লান্ত পরিশ্রম করে ধান ফলালেও ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষক। গেল বছর 1000 থেকে 1100 টাকা মনে ধান বিক্রি হলেও এবার তা বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকা দরে। ধানের এই নিম্ন দরের জন্য ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দুষছেন কৃষক। তবে জেলা প্রশাসনের দাবি, বাজার মনিটরিংয়ের মাধ্যমে ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে কাজ চলছে। নওগাঁ প্রতিনিধি এমআর রকির রিপোর্ট। নওগাঁয় প্রায় 300 অটো রাইস মিল এবং 1000 হাস্কিং মিল রয়েছে। এসব মিল মালিকরা ধান কেনাবেচার জন্য সরকারের কাছ থেকে সহজ শর্তে বিপুল পরিমাণ ঋণ পেয়ে থাকেন। এসব ঋণের টাকায় ব্যবসায়ীরা কম দামে ধান কিনে ন্যায্য দাম থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ কৃষকের। ধানের এমন দরপতনকে ব্যবসায়ীদের কারসাজি বলে মনে করছেন কৃষকরা। আমরা ধানের দাম বাড়তে চাই, তা না আমরা আবাদ করতে পারবো না। ব্যবসায়ীদের নিয়ন্ত্রণের জন্য এই ধানের দামটা কৃষকেরা পাচ্ছে না। ছোট বড় 1000 চাতাল ও রাইস মিলে প্রায় 2500 কোটি টাকার কারবার হয় এ জেলায়। তবে ব্যবসায়ী নেতাদের দাবি, সিন্ডিকেট নয় বরং ভারত থেকে চাল আসায় ধানের বাজার এবার কিছুটা কম। বাইরে থেকে চাল যে পরিমাণ আনার কথা তার চেয়ে বেশি গত বছর আমদানি করা হয়েছে। বাজার মনিটরিং এর মাধ্যমে ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে প্রশাসন কাজ করছে বলে জানালেন প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। আর খাদ্য কর্মকর্তা বললেন, চাল কেনা শুরুর পর ধানের বাজার কিছুটা বেড়েছে। ব্যবসায়ীদের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে যাতে মার্কেট নিয়ন্ত্রণে থাকে, সে ব্যাপারে আমরা তৎপর আছি। আমাদের এখানে চুক্তিকৃত মিল সংখ্যা প্রায় 1051 মিল আমরা চুক্তি করেছি। আমরা আশা করি এই নির্দিষ্ট সময়ের ভিতরে পুরো চালটাই আমরা প্রকিউরমেন্ট করতে সমর্থ হব। জেলা মিল মালিক সমিতির তথ্য মতে 32টি বেসরকারি ও 5টি সরকারি ব্যাংক থেকে 2500 কোটি টাকার ঋণ সুবিধা নিয়ে 300 অটো এবং 700 হাস্কিং মিল পরিচালনা করছেন ব্যবসায়ীরা। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ময়মনসিংহে ধানের ন্যায্য দাম পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকদের। আর মিলাররা লোকসানের অজুহাত দিচ্ছেন। মধ্যস্বত্বভোগীদের কারণে ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে দাবি কৃষকের। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। ময়মনসিংহে এবছর আমন ধানের ভাম্পার ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে। ধানের কাঙ্ক্ষিত দাম না পেয়ে দিশেহারা কৃষক। বর্তমানে বাজারে মোটা ধান বিক্রি হচ্ছে 700 টাকা আর চিকন 800 টাকা মন দরে। সরকারিভাবে চাল কেনা শুরু হলেও বাজারে বাড়েনি ধানের দাম। কৃষকেরা বলছেন, সার, কীটনাশক ও মজুরির অনুপাতে বর্তমান বাজার দরে লাভ হচ্ছে না। ধান বেতন লাগছে, ধান আমরা কম দামে বেতন লাগছে, হ্যাঁ কিনে এনে বেচছি। এক মন ধান মারাইতে 600-700 টাকা খরচ হয়ে যায় ম্যাক্সিমাম। প্রায় 500-600 টাকা ধান বেতন লাগে। বর্তমানে যে বাজার আছে, বাজারে কৃষকের পোষায় না, অন্তত নিম্ন বাজার 900 টাকা থাকা উচিত আছে। এদিকে মিলাররা বলছেন, কৃষকরা যেমন দাম পাচ্ছেন না, তেমনি খাদ্য কর্মকর্তাদের চাহিদা পূরণ করতে গিয়ে তারাও লাভবান হতে পারছেন না। মিলার চাইতে যারা গুদামে আমরা চাল দেওয়া হয়, ওরাই কিন্তু আসলে বেশি অংশটা খায় নেয়। কৃষক নেতারা বলছেন, মধ্যস্বত্বভোগীদের কারণে ধানের ন্যায্য মূল্য পায় না কৃষকরা। যদি ধান ক্রয় কেন্দ্র প্রত্যেক ইউনিয়নে স্থাপন করে এবং তাদের কাছে ধান ক্রয় করে কৃষকের কাছ থেকে, অথবা মিলারদেরকে যদি এরকম বলা হয় যে আপনারা এই দামে ধান কিনবেন, সরকার নির্ধারিত দামে, তাহলে কৃষকরা উপকৃত হবে। অবশ্য কৃষি কর্মকর্তার দাবি, সরকার চাল কেনায় প্রভাব পড়েছে ধানের বাজারে। ময়মনসিংহ বিভাগে যে উৎপাদন হয়েছে, যে বেশি উৎপাদনটা, সেটা প্রায় 668 কোটি টাকার সমান। কাজেই দাম একটু কম পেলেও কিন্তু এটা এদিক দিয়ে পুষিয়ে যাচ্ছে। তবু আমরা চেষ্টা করতেছি যাতে কৃষকরা সরকারি ঘোষিত যে দামটা সেটা পেতে পারে। জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস জানায়, জেলায় চুক্তিবদ্ধ প্রায় 700 ডিলারের মাধ্যমে 36 টাকা কেজি দরে 34,020 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত প্রায় 20,000 মেট্রিক টন চাল সংগ্রহ হয়েছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। 1 ডিসেম্বর থেকে রাজশাহীতে সরকারিভাবে চাল সংগ্রহ কর্মসূচি চালু হলেও তাতে ভাগ্য ফিরছে না কৃষকের। তাদের দাবি, দেরিতে ধান চালের মূল্য নির্ধারণ এবং বাজারে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। তবে খাদ্য বিভাগ বলছে, কৃষি বিভাগের সঙ্গে সমন্বয় রেখেই নির্ধারণ করা হয়েছে ধান চালের দাম। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। প্রতি বছর তপ্ত রোদ উপেক্ষা করে স্বপ্ন বুনছেন কৃষক। এবার রাজশাহী জেলায় ৭৫,১৬৬ হেক্টর জমিতে আমনের আবাদ বেড়েছে ৭%। কৃষি বিভাগের তথ্য মতে এতে পূরণ হয়েছে জেলায় 1,96,000 মেট্রিক টন আমনের উৎপাদন।
কিন্তু হাটবাজারে আমনের দাম পায়নি কৃষক। তাদের প্রতিমন আমন ধান বিক্রি করতে হয়েছে 500 থেকে 600 টাকায়। ধান ওঠার পর যে আমরা ধানটা বেচবো, আমদানি হয়, সেই আমদানি হিসাবে আমাদের ধানের লাভ আমরা করতে পারি না। কৃষকের যখন ধান উঠে তখন দামটা নির্ধারণ থাকে না সরকার থেকে। যদি দামটা সঠিক সময় নির্ধারণ করা যেত তাহলে কৃষক আমরা অনেক লাভবান হতাম। আমনের স্বল্প মূল্যের এই সুযোগে কৃষকের অধিকাংশ ধান ঢুকেছে মজুতদারের ঘরে, ফলে আবারও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়েছে কৃষক। সরকার যে সময়ে ধানের দামটা নির্ধারিত বান্ধা দিয়েছে, এই বান্ধার কারণটা কৃষকের ঘরে, আমাদের ঘরে কোনো ধানই নেই। আমাদের তেল, সেচ খরচ, সার খরচ, পাট খরচ অত্যন্ত বেশি। এবছর সরকারিভাবে রাজশাহী থেকে 36 টাকা দরে আমন চাল কেনা হবে 7,733 মেট্রিক টন। আর তার যোগান দিতে মিল মালিকরাও অধিক দরে ধান কিনছেন মজুতদারের কাছ থেকে। যখন উঠতির বাজার তখন সবাই চেপে ধরে যে আরো বাড়বে আরো বাড়বে, অথচ বাজারের সঙ্গে ধানের বাজারের সঙ্গে তখন চাউলের কোনো বাজার সমঝোতা থাকে না। জেলার এই খাদ্য নিয়ন্ত্রক বলছেন, কৃষি বিভাগের সাথে সমন্বিতভাবে নির্ধারিত ধান চালের দামে ক্ষতিগ্রস্ত হবে না কৃষক। প্রোডাকশন কস্ট যদি 25 টাকা হয় তাহলে এটার একটা পার্সেন্টেজ ধরেই পরিধারণ কমিটি মূল্যটা নির্ধারণ করে। তো সেক্ষেত্রে এই অভিযোগটা পুরোপুরি সত্য নয়। তারপরেও যদি কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে হয়তোবা মিলারদের একটা দৌরাত্ম্য থেকে থাকে। চলতি বছর জেলায় সরকারিভাবে আমন চাল কিনতে চুক্তিবদ্ধ হয়েছে 238টি চাল মিল। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। সাভারে বালু বোঝাই ট্রাকের চাপায় ডালি সহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 3 জন। ভোরে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বালু বোঝাই দ্রুতগামী একটি ট্রাক আশুলিয়া থেকে বাইপাইল যাচ্ছিল। পথে ইটখোলা এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা রিকশা এবং পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে রিকশা চালকের মৃত্যু হয়। আহত অবস্থায় 4 জনকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন এলাকাবাসী। পরে সেখানে মৌসুমী আক্তার নামে এক নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। এক সাইডে দাঁড় করে রাখছিল, পরে বালু ধাক্কা দিচ্ছে, পেছন থেকে ধাক্কা দিচ্ছে। ধাক্কা দেওয়ার পরে আমার ভাই আবার চিপ শব্দ শুনে আবার দৌড় পাচ্ছে। আয়া দেখে গাড়ির নিচে আমার ভাবি, আর এবারে সাইডে তাও ব্যথা পাইছে, আঘাত পাইছে। দেশের প্রায় 4.5 কোটি মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত। কায়িক শ্রমের অভাব এবং চর্বিযুক্ত খাবারে অভ্যস্ত হওয়ায় উচ্চবিত্ত, গ্রামীণ নারী এবং স্থূল মানুষের এই রোগে আক্রান্তের হার সবচেয়ে বেশি। তাই চিকিৎসকদের পরামর্শ শৈশব থেকেই সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মতান্ত্রিক জীবনযাপনের। মোহাম্মদ শাহিনের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। ষাটোর্ধ্ব জহুরা বেগম পেটে পানি বেড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার আশায় কুমিল্লা থেকে বিএসএমএমইউতে এসে চিকিৎসা নিচ্ছেন। ডায়াবেটিসের সাথে লিভারে ফ্যাট জমাই লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক। এই সিরোসিস থেকে পরবর্তীতে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় 20% বা 25% কেসে দেখা যায় সিরোসিস থেকে ক্যান্সার হয়ে যায়। ব্যথা হয়, পায়ে জোর পাই না, হ্যাঁ, এবং সিরোসিস হয়ে গেছে আমার। ফ্যাট ব্যথা করে, পিঠটা ব্যথা করে, আর এই আত্মাটি ব্যথা করা। ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত ব্যায়াম করা, খাদ্য অভ্যাস পরিবর্তন, যেমন চর্বি জাতীয় খাবার যত কম খাইয়া পারা যায় ততই ভালো। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি গবেষণায় দেখা যায় 45 থেকে 54 বছর বয়সী গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে এই হার বেশি হলেও নারীদের মধ্যে তা সর্বোচ্চ। পর্যায়ক্রমে স্থূলদের মধ্যে 63.55% এবং উচ্চ আয়ের মানুষের মধ্যে 50.38% ফ্যাটি লিভারে আক্রান্ত। মূল কারণ কি? ডায়াবেটিস, থাইরয়েড। ফ্যাট জমতে 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 লিভার সেলগুলো তখন কার্যক্ষমতা হারাইতে থাকবে। চিকিৎসা নিলে পরে যখন এটা নর্মাল হয়ে গেল, থাইরয়েড নর্মাল, ডায়াবেটিস নর্মাল, তাহলে আস্তে আস্তে ফ্যাটগুলি কমে যেতে পারবে। আক্রান্ত 4.5 কোটির অন্তত 1.5 থেকে 2 কোটি ক্ষতিকর ফ্যাটি লিভারে আক্রান্ত। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন আক্রান্তরা এখনই নিয়মিত ব্যায়াম, খাদ্যাভ্যাস পরিবর্তন এবং নিজেদের শরীরের ওজন না কমালে আগামী 10 থেকে 15 বছরের মধ্যে দীর্ঘস্থায়ী লিভার রোগে আক্রান্ত হবেন। পাশাপাশি এদের অধিকাংশই আবার মৃত্যুর সহজ শিকারে পরিণত হবেন। এই যে ক্ষতিকর ফ্যাটি লিভার, এটাকে বলা হয় ন্যাশ। ফ্যাটি লিভার জনিত হেপাটাইটিস। যাদের ফ্যাটি লিভার জনিত হেপাটাইটিস হয় সেখান থেকে সিরোসিস
এবং লিভার ক্যান্সার হতে পারে। বসে থাকা এবং ক্যালোরি খরচ না হওয়ার কারণে এই ফ্যাটি লিভারের প্রবণতাটা মারাত্মকভাবে আমাদের দেশে বেড়েছে। প্রায় সব বয়সীরা আক্রান্ত হলেও বয়স বৃদ্ধির সঙ্গে এর ব্যাপকতা বাড়তে থাকে। আশঙ্কাজনকভাবে বাড়তে থাকা রোগটি প্রতিরোধে জাতীয় পর্যায়ে নীতি গ্রহণের জোর তাগিদ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাজারে এখন শীতের সবজির অঢেল সমারোহ। দাম নিয়েও খুশি ক্রেতারা। তবে প্রায় সব ধরনের মাছের দাম বেড়েছে কেজিতে 100 টাকার বেশি। আর দেশি মুরগির দাম কমলেও বেড়েছে ব্রয়লারের দাম। মালিবাগ বাজার ঘুরে রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ। ছুটির দিন সকাল সকালই কাঁচা বাজারে হাজির ক্রেতারা। পরিবারের প্রয়োজন ও পুষ্টিগুণ বিবেচনায় কিনছেন সবজি। তাদের পর্যবেক্ষণ, গেল সপ্তাহের তুলনায় দাম কিছুটা কম। নির্বাচনকালীন যানবাহন চলাচল বন্ধ ছিল, তখন দাম যে হারে বেড়েছিল এখন অনেকটাই কমে এবং নিয়ন্ত্রণের মধ্যে। এবারে সাপ্লাইটা বেশি, দামটা কম এখানে। তবে বিক্রেতারা জানালেন বেশিরভাগ সবজিরই দাম বেড়েছে, যদিও সরবরাহে নেই কোনো ঘাটতি। কাঁচা মরিচ গত সপ্তাহে 60 টাকা কেজি আছিল, এই সপ্তাহে 80 টাকা কেজি। 1 কেজি মালে 8-10 টাকা যাবে। লাউ দামটা বেশি বাড়ছে, আর গেছে সপ্তাহে ছিল মানে 60, আজকে সপ্তাহে 80। শাকের দাম একটু বাড়ছে আর কি, 2 টাকা বাড়ছে আর কি। আরেক ধাপ বেড়েছে ইলিশের দাম। অন্যান্য মাছের দামও ঊর্ধ্বমুখী। এখানে অবশ্য মিল পাওয়া গেল ক্রেতা বিক্রেতার কথায়। ট্যাংরা মাছ 500 টাকা, হ্যাঁ এই জায়গায় আজকে 700 টাকা কিনে আনছি। আলুতে 200-300 টাকা বেশি গত সপ্তাহ থেকে এই সপ্তাহ। মাছ খুব আমদানি কম, প্রতি কেজিতে 100 টাকার মতো বাড়তি যেই কোনো মাছ। বাজারের মাছের সরবরাহ প্রচুর, বাধ্য হয়ে কিনতে হচ্ছে, কারণটা ফ্যামিলিতে আসলে তো খাবারটা তো কন্টিনিউ চালিয়ে যেতে হয়। এদিকে দেশি মুরগির দাম প্রতিটিতে 20 থেকে 30 টাকা কমলেও হঠাৎই বেড়েছে ব্রয়লারের দাম। ব্রয়লার 145 টাকা বিক্রি করি, দাম একটু বাড়ছে, এই কেজিতে 10 টাকা 15। স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের বাজার। গরুর মাংস প্রতি কেজি 500 আর খাসির মাংস বিক্রি হচ্ছে 780 থেকে 800 টাকায়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত সংসদ সদস্যদের শ্রদ্ধা। মন্ত্রিসভায় থাকতে পারে বড় চমক, বললেন ওবায়দুল কাদের। রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল প্রায় 2 ঘণ্টা ব্যাপী বৈঠক। সেবার মান বাড়লেও প্রতিষ্ঠার 47 বছরে কমেছে বিমান বাংলাদেশের রুট। বহরে নতুন 4টি উড়োজাহাজ যুক্ত হলে নতুন রুটে যাত্রা শুরুর প্রত্যাশা। নওগাঁ ও ময়মনসিংহে ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় অভিযোগ কৃষকের। দুষছেন ব্যবসায়ীদের সিন্ডিকেটকে। বাজার মনিটরিংয়ের দাবি জেলা প্রশাসনের। এবং ফ্যাটি লিভারে আক্রান্ত দেশের 4.5 কোটি মানুষ। অনিয়ন্ত্রিত জীবনযাপনে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। শৈশব থেকেই সঠিক খাদ্যাভ্যাসের পরামর্শ চিকিৎসকদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *bin লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।